ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? চাঁদের পরি পার্ট 3 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে সুহানা বলল, কিরে ভাইয়া কি হয়েছে, ভিতরে যাচ্ছিস না কেন? তখন আমি বললাম, না এমনিই, আয় ভিতরে যাই আমরা। এই বলে ভিতরে পা রাখতেই শরীরে কেমন যেন এক শিহরণ বয়ে গেল। ততক্ষণে জুজুর চোখ খুললো। সোহানা খেয়াল করলো জুজু এক দৃষ্টিতে বাড়ির দোতলায় তাকিয়ে আছে ভয়ার্ত চোখে। ও যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। সোহানা দোতলার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে সোহানা জুজুকে কোলে নিয়ে গেটের ভিতর পা রাখতেই জুজু চিৎকার করতে লাগলো। আমরা দুজন অনেক অবাক হয়ে গেলাম। জুজু অনেক শান্ত প্রকৃতির, ও কখনো এমন চিৎকার করে না, আজ হঠাৎ এমন করছে কেন? জুজু সোহানার হাত কামড়ে দিয়ে কোল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গেটের বাইরে চলে গেল। ও যেন এই বাড়িতে ঢুকতেই চাচ্ছে না, কিন্তু কেন? আমরা দেখতে পাই দোতলার জানালা দিয়ে একটা কালো ছায়া ইয়াস এবং সোহানার উপর নজর রাখছে। তার পিছনে সাদা কাপড় মোড়ানো একটা লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। কালো ছায়াটা হিংস্র পশুর মতো গড়গড় শব্দ করছে। সোহানা একটু রেগে আবার গেটের বাইরে গিয়ে জুজুকে ধরে এনে আবার ভিতরে প্রবেশ করলো। আমি সোহানাকে বললাম, এই বাসাটা কেমন যেন একটু ভৌতিক টাইপের মনে হচ্ছে আমার কাছে। কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এখানে বাতাসও অনেক ভারী লাগছে, চল আমরা চলে যাই, অন্য কোনো বাসা দেখব। তখন সোহানা বলল, না আমি যাব না। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িতে 2টা দিন না থাকতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। বাড়িটা অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে, তাই একটু অদ্ভুত লাগছে। আমরা থাকা শুরু করলে সব ঠিক হয়ে যাবে। আমি সোহানার কথা মেনে অগত্য রাজি হয়ে গেলাম। বাসার ভিতরে প্রবেশ করে দেখলাম এ যেন সত্যি সত্যি রাজপ্রাসাদ। রাজকারী খাবার টেবিলে, রাজকারী খাট আর মোটা মোটা বিছানা, বড় ওয়াশরুম আর বাথরুমটাও। সিলিংয়ের রং, রুমের লাইটিং, মন মুগ্ধ হয়ে আমি আর সোহানা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ এলো, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে কাঠের উপর পেরেক ঠুকছে। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কিসের শব্দ? জুজু কেমন যেন ভয়ে জড়সড়ো হয়ে এক কোণে বসে আছে। আমি আর সোহানা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। ধীরে ধীরে দোতলায় গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিচতলায় যতই জাঁকজমকপূর্ণ, দোতলায় ততটাই এলোমেলো আর নোংরা। চারদিকে শুকনো কাঠ আর গাছের খুঁটি পড়ে আছে। ইঁদুর মরে তার কঙ্কাল পড়ে আছে। ফুলের টবগুলো পানি পচে সেগুলো থেকে মশার বংশ বিস্তার হচ্ছে। হঠাৎ সোহানা ডাক দিয়ে ভয়ার্ত গলায় বলল, ভাইয়া এটা কি? আমি তাকিয়ে দেখলাম কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জিনিসটা একদম মানুষ আকৃতির। আমি বললাম, ভেন্ডি, এখানে আমাদের আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, এখনই চলে যাব আমরা। হঠাৎ নিচতলা থেকে জুজুর চিৎকার ভেসে আসলো। জুজু অনেক জোরে জোরে ম্যাও ম্যাও করে ডাকছে। আমরা দুজন তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে যেতেই জুজুর ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু জুজুকে কোথাও দেখছিলাম না। সোহানা ডাকতে লাগলো, জুজু কোথায় তুই জুজু? গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। কিন্তু জুজুর কোনো চিহ্ন নেই চারপাশে। আমি এদিক ওদিক জুজুকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিটা কোনায় খুঁজছি। হঠাৎ আমার চোখ গেল ফ্রিজের দিকে। ফ্রিজের সাইড দিয়ে রক্ত বেয়ে পড়ছে। আমি সোহানাকে ডাক দিয়ে এটা দেখালে সোহানা ভয় পেয়ে কান্না করে দিয়ে বলল, জুজু। আমি আস্তে আস্তে গিয়ে ফ্রিজের দরজা খুলে ভয়ে আটকে উঠলাম। জুজুর রক্তাক্ত কাটা মাথাটা ফ্রিজে রাখা, সেটা থেকে এখনো টুপ করে রক্ত পড়ছে। সোহানা কাপা গলায় পিছন থেকে বলল, ভাইয়া ফ্রিজে কি? আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সোহানা এগিয়ে আসলো ফ্রিজের দিকে। আমি তাড়াতাড়ি ফ্রিজটা বন্ধ করে বললাম, কিছু নেই ফ্রিজে। সোহানা বলল, আমি দেখবো, ফ্রিজটা খোল ভাইয়া। আমি বললাম, না তুই এটা দেখতে পারবি না, সহ্য করতে পারবি না। সোহানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রিজটা খুলে জুজুর কাটা মাথা দেখে চিৎকার করে কান্না করতে করতে বসে পড়লো। আমি গিয়ে সোহানাকে সান্ত্বনা দিয়ে বললাম, এখানে থাকলে আমরাও মরে যাব, চল তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের। সোহানা কাঁদতে বলল, ভাইয়া ঝুজুকে ফেলে রেখে কিভাবে যাব? ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমাদের টানাটানির জীবনের সব সময় আমাদের সাথে ছিল, কিভাবে ওকে ছাড়া থাকবো? আমি বললাম, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে আমরাও মরে যাব। এই বলে সোহানাকে টানতে নিয়ে আসলাম
বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু এ কি দরজা কোথায়? আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম সেখানে কোনো দরজা নেই, এটা তো একটা দেয়াল। এটা কেমন বাড়ি? চারদিকে তাকিয়ে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয় বাড়িতে কোনো দরজাই নেই, শুধু একটা জানালা আছে লোহার গ্রিল দেয়া। আমি দৌড়ে সেই জানালার কাছে গিয়ে গ্রিল ধরে টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ মনে হলো আমাদের পিছন থেকে কেউ খুব দ্রুত দৌড়ে চলে গেল। চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সোহানা ভয়ে আমার হাত পা চেপে ধরে আছে। হঠাৎ কিচেনের ওই দিক থেকে থালা বাসনগুলো ঠাস ঠুস করে পড়তে লাগলো। একটা পিতলের গ্লাস পরে গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামলো। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হঠাৎ পাশের রুম থেকে একটা মহিলা কণ্ঠের কাকুতি মিনতি ভেসে আসলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে আছি, তারপর একসাথে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। মহিলার কান্নার শব্দটা যেন আরো বেড়ে গেল, মনে হচ্ছে তাকে কেউ খুব মারধর করছে। আমি আর সোহানা দরজার কাছে যেতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল, সবকিছু যেন নীরব হয়ে গেল, শুনশান নীরবতা বয়ে গেল। আমি উকি মেরে রুমের ভিতরে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে, একদম ফাঁকা একটা রুম, কিন্তু একটু আগেই তো এই রুম থেকে কান্নার আওয়াজ আসছিল। আমরা আস্তে আস্তে সেই রুমে ঢুকলাম, চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল জানালার পর্দার ওপাশে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, ভেন্ডি ওটা কি? সোহানা তাকিয়ে বলল, কই কিছুই তো নেই। আমি তাকিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই। মনের ভুল ভেবে যাই না রুম থেকে বের হতে যাব, তখনই উপর থেকে একটা সাদা কাপড় পরা লাশ ঝুলে পড়লো। সেটা ফ্যানের সাথে ঝুলেছিল। আমরা চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে আবার সেই জানালার কাছে এসে দাঁড়ালাম। সোহানা এখনো ভয়ে কাঁপছে। আমি ওকে ভয় কাটানোর জন্য বললাম, কিছু হয়নি, আমরা যেভাবেই হোক এখান থেকে বের হয়ে যাব, নিজেকে শান্ত রাখ। সোহানা কেঁদে দিয়ে বলল, কিভাবে? এই বাড়িতে প্রবেশ করার জন্য দরজা থাকলেও বের হওয়ার জন্য কোনো দরজা নেই। আমরা এখানে মারা পড়বো ভাইয়া, এখান থেকে জীবিত বের হতে পারবো না। জুজু অলরেডি মারা গেছে, এখানে কিছু তো আছে ভাইয়া। আমি কিছু না বলে জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই হঠাৎ আমার চোখ গেল বাইরের বাগানের দুজন লোক কাজ করছে। আমি খুশি হয়ে তাদের ডাক দিলাম, এই যে ভাইয়া শুনছেন, আমরা না এখানে আটকা পড়ছি, আমাদের একটু সাহায্য করুন। কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না, তারা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে। আমি আবার চিৎকার করে ডাকলাম তাদের, কিন্তু কোনো লাভ হলো না। খেয়াল করলাম একটা লোকের হাতে কষ্টি পাথরের আংটি, তারা দুজন লাল রঙের জামা পরে আছে। আমি সোহানার দিকে তাকিয়ে বললাম, লোক দুটা আমার কথা শুনতে পাচ্ছে না কেন? সোহানা এগিয়ে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুই কাদের সাহায্য করার জন্য ডাকছিস? এখানে তো কেউই নেই। আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে কেউ নেই। এই মাত্র তো তারা সেখানে ছিল, হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল। আমি আর সোহানা জানালার কাছেই বসে রইলাম। এখন এখান থেকে বের হব কিভাবে? এভাবে ফেসে যাব কখনো ভাবিনি। জুজুর কথা মনে পড়তে সোহানা কেঁদে দিল। ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে জুজু জানালা দিয়ে লাফিয়ে ভিতরে প্রবেশ করলো। এটা দেখে সোহানা আর আমি প্রচণ্ড ভয় পেয়ে দূরে সরে গেলাম। জুজু কিভাবে? ও তো মারা গেছে। কিন্তু জুজু ম্যাও করে সোহানার কোলে গিয়ে বসে পড়লো। আমি দৌড় গিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুজুর কাটা মাথাটা নেই, আর না কোনো রক্তের ছাপ, সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে। তার মানে জুজু মারা যায়নি। এটা বুঝতে পেরে সোহানা জুজুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে, জুজুর মৃত্যুটা আমাদের মনে ধোঁকা ছিল, ধোঁকাটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছিলাম। হঠাৎ দোতলা থেকে আবার সেই কাঠের পেরেক ঠুকুর ঠুকুর শব্দ ভেসে আসলো। এবার সোহানা আর জুজুকে একা ছাড়লো না, ওকে কোলে নেই আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। আমরা দোতলায় পৌঁছাতে যথারীতি শব্দটা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা পুরাতন কাঠের আলমারি, সেটাতে একটা পেরেক অর্ধেক ঢুকানো। দেখে মনে হচ্ছে কেউ এখানে পেরেকটা ঢুকানোর চেষ্টা করছিল। আমি সোহানাকে বললাম, চারদিকে খেয়াল রাখ। আমি আলমারিটা খুলে দেখছি কি আছে এটার ভিতর। এই বলে আমি ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেলাম। আলমারির সামনে দাঁড়াতেই কেমন যেন মনে হলো সেটা নড়ে উঠলো। ভয়ে ভয়ে এক টান দিয়ে আলমারিটা খুলতে দুইটা মানুষের কঙ্কাল উপর হয়ে আমার উপর পড়লো। আমি ভয়ে চিৎকার করে উল্টে পড়ে গেলাম। কঙ্কাল দুইটা আমার উপর পড়লো। সোহানা দৌড়ে এসে কঙ্কাল দুটা সরিয়ে দিল আমার শরীরের উপর থেকে। আমি উঠে নিজেকে সামলে নিয়ে কঙ্কালের দিকে তাকিয়ে দেখলাম অনেকদিন আগে মারা যাওয়াতে তাদের শরীর কঙ্কালে পরিণত হয়েছে, কিন্তু তাদের জামাগুলো এখনো নষ্ট হয়নি। তারা দুজনেই লাল জামা পরেছিল।
যেটা আমি ওই দুইজন লোককে বাগানে কাজ করার সময় দেখছিলাম। তার মানে কি ওই দুইজনের কঙ্কাল এগুলো তারা মৃত ছিল? নিশ্চিত হওয়ার জন্য আমি কঙ্কালের হাত চেক করে দেখলাম, হ্যাঁ সেই কষ্টি পাথরের আংটিটাও আছে একটা কঙ্কালের হাতে। গাইস আপনাদের বইলা রাখি, এই দুইজন হচ্ছে সেই চোরগুলো যারা চুরি করতে এসে এখানে মারা গিয়েছিল। তাদের মেরে আলমারির ভিতর ঢুকিয়ে রাখা হয়েছিল। তখন আমি বললাম, ভেন্ডি আমি এই দুইজনকে বাগানে কাজ করতে দেখছিলাম আর তাদের কাছে চিৎকার করে সাহায্য চাইছিলাম, কিন্তু এরা তো দেখি মৃত, তাহলে তারা কারা ছিল? তখন সোহানা বলল, মৃত মানুষকে তুই কিভাবে দেখতে পেলি? হয়তো ওটা মনের ভুল ছিল। এটা বলতে জুজু সোহানার কোল থেকে লাফ দিয়ে নেমে সেই কালো কাপড় দিয়ে ঢাকা মানুষ আকৃতি জিনিসটার কাছে গিয়ে ম্যাও করতে লাগলো। এটা দেখে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, নিশ্চয়ই এখানে কিছু আছে, এটা খুলে দেখতে হবে। সোহানা বলল, না ভাইয়া আমার খুব ভয় করছে, এটা খোলার দরকার নেই। তখন আমি বললাম, এখানে আমরা আটকা পড়ছি, চাইলেও এখান থেকে বের হতে পারবো না, তাই আমাদের খুঁজতে হবে এই বাড়ির রহস্য কি। এই বলে জুজুকে নিয়ে সোহানার কাছে দিলাম। তারপর আস্তে আস্তে সেটার উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম। আমরা দুজনেই আটকে উঠলাম। তো একটা কফিন, কিন্তু এটা সম্পূর্ণ মানুষের শরীরের আকৃতির। প্রাচীনকালে মিশরে এমন কফিন মানুষের মমি রাখা হতো। কফিনের উপর ঢাকনাটা একদম হালকা করে লাগানো, ধাক্কা দিলেই সরে যাবে। আমি সোহানার দিকে একবার তাকিয়ে কফিনের ঢাকনাটা হালকা ধাক্কা দিতেই সেটা অল্প একটু সরে গেল। তখনই ভিতর থেকে রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। ডানা ঝাপটাতে একটা প্রজাপতি এসে আমার হাতের উপর বসতেই আমি যেন একটা ঘোরের মাঝে চলে গেলাম। আমি দেখলাম মায়ের ডেলিভারির পেন উঠছে, মা ব্যথায় ছটফট করছে বিছানায় শুয়ে। ছোট্ট আমি মায়ের এই অবস্থা দেখে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। মা কোনো রকম বলল, ইয়াস তোমার বাবাকে টেলিফোন করো তাড়াতাড়ি। ছোট্ট আমি টেলিফোনে বাবার নাম্বার ঘুরিয়ে কল দিলাম। বাবা টেলিফোন উঠালে বললাম, বাবা উপাস থেকে বললো, কি হয়েছে ইয়াস? ছোট্ট আমি বললাম, মা কেমন দানি কত্তাতে বাবা, তুমি তাড়াতাড়ি বাতায় আছো। এই শুনে বাবা টেলিফোন রেখে দিল। ততক্ষণে মা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলাম। মায়ের এমন অবস্থা দেখে ইচ্ছা করছিল মাকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। কিছুক্ষণের মাঝে বাবা একজন নার্সকে নিয়ে বাসায় আসলো হন্তদন্ত হয়ে। নার্স বাবা এবং ছোট্ট আমিকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা টেনশনে এদিক ওদিক পায়চারি করছিল। ছোট্ট আমি তখন বুঝতে পারছিলাম না মায়ের কি হয়েছে, তাই বাবাকে একটু পরে জিজ্ঞাসা করছিলাম, বাবা মায়ের কি হইতে? গলের ভিতর মা কি করতাতে? বাবা কিছু না বলে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ভিতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো। নার্স দরজা খুলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে বের হয়ে বলল, ভাইজান মেয়ে হয়েছে আপনার। বাবা আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, বাবুর মা কেমন আছে? নার্স মন খারাপ করে বলল, আমাকে মাফ করে দিয়েন ভাইজান। বাবা ভয় পেয়ে বলল, কি হয়েছে, কি বলছেন আপনি? নার্স বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, ভাবিকে বাঁচাতে পারিনি, অতিরিক্ত ডেলিভারির পেন সহ্য করতে না পেরে ভাবি নিঃশ্বাস নিতে পারিনি। বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছি আমি, তবে ভাবিকে বাঁচাতে পারিনি। এটা শুনে বাবা পাগলের মতো কান্না করতে করতে ঘরে প্রবেশ করলো। আমি দূর থেকে দাঁড়িয়ে এটা শুনে অবাক হয়ে গেলাম। সোহানার জন্মের সময় মা মারা গিয়ে থাকলে তাহলে পরবর্তীতে আমাদের সাথে যে ছিল সে কে? আমিও সেই ঘরে যেতে চাইলে আমার মাথা প্রচণ্ড ব্যথা শুরু হলে আমি চিৎকার করে মাটিতে বসে পড়লাম। আমার ঘোর ভাঙলো। সোহানা দৌড়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে ভাইয়া? আমি অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে আছি। আমার মা সোহানাকে জন্ম দিয়েই মারা গেছে। তাহলে আমরা যাকে মা বলে জানতাম সে কে ছিল? এটা কিভাবে হতে পারে? আমাকে কিছু বলতে না দেখে সোহানা বলল, কিরে ভাইয়া কথা বলছিস না কেন, কি হয়েছে? আমি সোহানাকে এই ব্যাপারে কিছু বললাম না। আমি বললাম, কিছু না। এই বলে আমি তাড়াতাড়ি কফিনের ঢাকনাটা পুরো সরিয়ে ফেললাম এবং যা দেখলাম তাতে হা করে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে থাকতে দেখে সোহানা বলল, কি আছে ভাইয়া ওর ভিতরে? এই বলে এগিয়ে এসে দেখে অবাক হয়ে বলল, এটা তো সেই কথা নামের মেয়েটা। কফিনের ভিতর কথা নামের মেয়েটার শরীর মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে। সেই সাদা থ্রি পিসটা পরা, চেহারা সেই উজ্জ্বলতা। গাইস আজকের পার্টটা এখানে এন্ড করলাম, বেশি লং করতে পারলাম না, এক জায়গায় আসি, ব্যস্ততার মাঝখানে ভিডিও দিছি। তো ভিডিওটা বেশি লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হইব পার্ট 4-এ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
নেক্সট পার্টে ধামাকা আসতেছে। আল্লাহ হাফেজ।